প্রিয় শিক্ষার্থী, রানী বিলাসমণি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। গাজীপুরের ঐতিহ্যবাহী স্কুল রানী বিলাসমণি। আমরা চেষ্টা করে যাচ্ছি আপ্রাণভাবে, যাতে তোমরা বাসায় থেকে তোমরা পিছিয়ে না থাকো। আমরা বিভিন্ন বিষয়ের উপরে তোমাদেরকে আমরা ক্লাস দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা ধরো, তোমার যদি একটা মোবাইল ফোন থাকে, যদি নষ্ট হয়ে যায়, তুমি যদি মোবাইল ফোনটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাও, তাহলে মোবাইল ফোনটা ঠিক করার জন্য সে প্রথমে কি করে, দেখা যায় তো মোবাইল ফোনের যে ছোটো ছোটো যে স্ক্রুগুলো আছে, সেটা স্ক্রু ড্রাইভার দিয়ে তাকে খুলতে হয়। এখন তোমার মোবাইল ফোনের যে ছোটো ছোটো স্ক্রু আছে, সেই মাপের স্ক্রু ড্রাইভার যদি না থাকে, সে কোনোভাবেই মোবাইলটা খুলতে পারবে না, মোবাইলটা ঠিক করতে পারবে না। ঠিক একইভাবে তোমাদের কেমিস্ট্রি বইটা যদি হয়ে থাকে একটা ইলেকট্রনিক ডিভাইস, এবং সেটা খুলতে যে তার মধ্যে যে স্ক্রুগুলো আটকানো আছে, সেটা খুলতে যে স্ক্রু ড্রাইভার লাগবে, সেই স্ক্রু ড্রাইভার যদি তোমার কাছে না থাকে, তুমি কখনোই সেই কেমিস্ট্রি নামক ডিভাইসের রহস্য উন্মোচন করতে পারবে না। আজকে তোমাদেরকে আমি সেই কেমিস্ট্রি বইয়ের রহস্য জানার জন্য, অর্থাৎ এটা ভালোভাবে বোঝার জন্য, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্ক্রুটা আছে সেটা তুমি কিভাবে খুলবে স্ক্রু ড্রাইভার দিয়ে, আমি সেটা বুঝিয়ে দেবো। কেমিস্ট্রি বোঝার জন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা না হলে কোনোভাবেই কেমিস্ট্রি শেখা সম্ভব না, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন। আমি সেটা তোমাদের কাছকে বুঝিয়ে দেব। অর্থাৎ আমরা এখন ধাপে ধাপে শিখব যে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে হিসাব করতে হয়, এবং তার সেই সাথে আমরা হিসাব করে ফেলবো সেই ইলেকট্রন বিন্যাস থেকে তুমি কিভাবে সে একটি মৌলের অবস্থান পর্যায় সারণীর কত গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে হবে সেটা খুব সহজে বের করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে জেনে নিই যে ইলেকট্রন বিন্যাস শেখার জন্য আমাদের কি কি বিষয় জানা খুব জরুরি। তার আগে আমরা জেনে নিই যে একটি পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেটা আমরা কিভাবে তার অবস্থানটা বর্ণনা করতে পারি। আমরা প্রথমেই এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, তাহলে ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন থাকে পরমাণুর শক্তিস্তর। তাহলে আমরা শুরুতে জানলাম যে একটি পরমাণুতে ইলেকট্রন কোথায় থাকে, তার প্রথম যে অবস্থানটা বর্ণনা করে সেটা হচ্ছে তার প্রধান শক্তিস্তর, এনার্জি লেভেল। অর্থাৎ এই যে শক্তিস্তরগুলো আছে, এনার্জি লেভেল, এটাকে আবার বলা হয়, এটাকে প্রধান শক্তিস্তর বলা হয়, এনার্জি লেভেল বলা হয়, আবার এটাকে অরবিটও বলা হয়। অর্থাৎ ইলেকট্রন থাকে অরবিটে, প্রধান শক্তিস্তরে। দ্বিতীয় যে অবস্থানে আমাদের জানা দরকার, আমরা জানি যে পরমাণুর যে প্রধান শক্তিস্তরগুলো আছে সেগুলো আবার বিভিন্ন উপস্তরে বিভক্ত। যেমন জেলার মধ্যে বিভিন্ন উপজেলা থাকে, আমরা জেলার মধ্যে লোক আছে এটাও জানি, একইভাবে সেই লোকগুলো আবার উপজেলাতে ভাগ করা থাকে। যাই হোক, ঠিক একইভাবে পরমাণুর শক্তিস্তরের মধ্যে আবার একাধিক উপস্তর থাকে, এবং একটি উপস্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকে। অর্থাৎ ইলেকট্রন থাকে উপস্তরে জোড়ায় জোড়ায়, অর্থাৎ উপস্তরকে আমরা আবার বলে থাকি অরবিটাল। তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশন জেনে গেলাম যে ইলেকট্রন থাকে পরমাণুর শক্তি স্তরের উপস্তরে। এছাড়া আমাদের আর যে কন্ডিশনগুলো লাগবে, ইলেকট্রন পরমাণুতে থাকলে পরে সে চুম্বক ক্ষেত্র দ্বারা সে কিভাবে তার চুম্বক ক্ষেত্র দ্বারা সে কিভাবে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সাথে সে কীরকম আচরণ করে, অর্থাৎ সে তার যে ডাইমেনশন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা সে কীভাবে সে বিক্ষিপ্ত হয়। এবং একই সাথে তাহলে আমরা তৃতীয় কন্ডিশন জেনে গেলাম যে চুম্বক ক্ষেত্রের সাথে মৌলের পরমাণুর আচরণ। এবং চতুর্থ যে অবস্থানটা আমরা জানতে চাই সেটা হচ্ছে ইলেকট্রন বিভিন্ন অরবিটাল বা উপশক্তিস্তরে থাকে জোড়ায় জোড়ায়, এবং দুটি ইলেকট্রন যখন থাকে এরা নিজ অক্ষের উপরে লাঠিমের মতো ঘুরে, এবং দুটি ইলেকট্রন এদের ঘূর্ণন থাকে পরস্পরের বিপরীত। একটি ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ ক্লকওয়াইজ, তাহলে তার সাথে আরেকটি ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত জোড়া জোড়া থাকবে ততক্ষণ পর্যন্ত পরমাণু স্থিতিশীল থাকবে, কারণ একটি ইলেকট্রনের শক্তি দ্বারা আরেকটি ইলেকট্রনের শক্তি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সে থাকবে স্থিতিশীল। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এবার মূল আলোচনায় ফিরে আসি। তাহলে আমাদের প্রথম যে কন্ডিশনটা লাগবে, অর্থাৎ সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন প্রধান কোন শক্তিস্তর আছে, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। তারপরে আমরা দেখব যে ইলেকট্রন পরমাণুর কোন উপস্তরে আছে, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। এবং এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 0 থেকে n-1। অর্থাৎ n এর যে মান হবে তার জন্য l এর মান হবে 0 থেকে n-1। তাহলে আমরা প্রথমে জেনে নিই n এর মান যদি হয় 1,
n এর মান 1, এই কথার মান হচ্ছে ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তরে আছে, ইলেকট্রন আছে 1 নাম্বার শক্তি স্তরে। এখন 1 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা হিসাব করব উপস্তর কি হবে। তাহলে n এর যে কোনো মানের জন্য l এর মান হবে 0 থেকে n-1। তাহলে এই n1 এর জন্য l এর কি মান হবে 0 থেকে n এর মান 1 - 1, তাহলে টোটাল মানটা হয় 0। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম n এর মান যদি 1 হয়, অর্থাৎ ইলেকট্রন যদি পরমাণুতে ইলেকট্রন যদি 1 নাম্বার শক্তি স্তরে থাকে, তাহলে তার উপস্তরের জন্য একটি মান পাওয়া যায় 0। এখানে আসলে 0 মানে নট না, এখানে 0 একটা মান, একটি মাত্র উপস্তর পাওয়া যাবে। তাহলে n এর মান যদি 1 হয়, তাহলে l এর মান হবে 0 এর জন্য মান হবে s, এবং এই মানটা হলো 1 এর জন্য। তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমরা প্রথমে যে তোমরা মানটা লেখো সেটা হচ্ছে 1s। তাহলে n এর জন্য l এর একটি মাত্র মান পাওয়া যায়, সেটা হচ্ছে 1 এর জন্য একটি মাত্র মান পাওয়া যায় 0, 0 এর জন্য হচ্ছে s। এখন s হচ্ছে একটি উপস্তরের নাম। তাহলে 1s কথাটির মান হচ্ছে 1 হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, আর s হচ্ছে 1 নাম্বার শক্তি স্তরে একটি মাত্র উপস্তর, সেটা হচ্ছে s। এবং এখানে ইলেকট্রন থাকবে 2টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম যে 1 নাম্বার শক্তি স্তরে একটি মাত্র উপস্তর আছে, তার নাম হচ্ছে s, এবং সেখানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা আসলে জেনে নেই যে n এর মান যদি হয় 2, n এর মান যদি হয় 2, এই কথার মানে হলো যে দ্বিতীয় শক্তি স্তরে, পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে আমরা দেখব কতটি উপস্তর থাকে এবং সেখানে কতটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে 2 এর জন্য তার মান হবে 0 থেকে 2 - 1, তাহলে কি হয় 0 থেকে 2 থেকে 1 গেলে থাকবে 2, 1। তাহলে আমরা 0, এটা কিন্তু মাইনাস না, 0 থেকে, তাহলে আমরা কি পাইলাম দুইটা মান 0, 1। তাহলে ইলেকট্রন যদি থাকে 2 নাম্বার শক্তি স্তরে, তার জন্য উপস্থিত হবে 2টি, একটা হচ্ছে 0 এবং 1। আমরা অলরেডি জেনে গেছি যে 0 এর জন্য উপস্থিত হবে সবসময় s, আর এই 1 এর জন্য হবে p। তাহলে এই দুইটা উপস্তর আমরা পেয়েছি 2 নম্বর শক্তি স্তরের জন্য, অর্থাৎ 2s 2p। s এ ইলেকট্রন থাকবে সবসময় 2টা, p তে থাকবে 6টা, তাহলে মোট ইলেকট্রন 8টি। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা জেনে গেলা যে পরমাণুর 2 নম্বর শক্তি স্তরে 2টি উপস্তর থাকে, একটি হচ্ছে s, একটি হচ্ছে p। তাহলে তোমরা তোমাদের বইতে দেখবা যে সুন্দর করে দেওয়া আছে যে 2s 2p। তাহলে 2s 2p এর পরে আর কিছু থাকার সুযোগ নাই। তাহলে s ইলেকট্রন থাকবে 2টি, p তে থাকবে 6টি, মোট ইলেকট্রন হচ্ছে 8টি। তাহলে পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকবে 8টি, এবং এই 8টি ইলেকট্রন থাকবে 2টি উপস্তরে বিভক্ত। আমি শুরুর দিকে তোমাদের বলেছিলাম যে একটি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, কিন্তু আমরা এখানে দেখতে পাই ইলেকট্রন আছে 6টি। আসলে এই 6টি ইলেকট্রন 3টি উপস্তরে বিভক্ত হয়ে থাকবে, এটা আমরা এখন হিসাব করে তোমাদের দেখাবো আমি। তাহলে 2p আমরা এখন হিসাব করব, এই 2p তে 6টি ইলেকট্রন আসলে কিভাবে জোড়া জোড়া থাকবে। এই ক্ষেত্রে আমাদের আরেকটি বিশেষ অবস্থান জানা লাগবে, সেটাকে আমরা m দ্বারা প্রকাশ করি। m হচ্ছে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে পরমাণুর ইলেকট্রনের যে আচরণ। তাহলে এটা কিভাবে হিসাব করা হয়? এটা হিসাব করা হয়, m এর মান হচ্ছে l এর যা মান হবে তার জন্য m এর মান হবে 0 থেকে ±l। তাহলে 2 এর জন্য কি মান হবে? এখন 2p এর জন্য কি মান হবে এটা। এখন 2p এর যে pটা আছে, আমরা p এর মানটা আসলে কি, কোন মান থেকে p পেয়েছি আমরা? 1 থেকে 0, 1, 0 এর জন্য s, 1 এর জন্য p। তাহলে p এর মান যে 1, তার জন্য কি হবে? তাহলে এই মানটা আমরা এইভাবে লিখতে পারি, +1 0 -1। হ্যাঁ, তাহলে p এর মানটা হয় 1 থেকে, 1 এর জন্য m এর কি মান হয় 0 থেকে +-1, অর্থাৎ m এর মান হবে l এর যে কোনো মানের জন্য 0 থেকে +-1, অর্থাৎ এই 1 এর জন্য তাহলে আমরা তিনটা মান পেতে পারি, প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস আর 0। তাহলে এই তিনটা মানকে আমরা লিখব px py pz, অর্থাৎ
পিতে যে 6টি ইলেকট্রন থাকে এই 6টি ইলেকট্রন পি এর মান হয় 1 এর জন্য 1 এর মানটি এম এর জন্য 3টি ভাগে বিভক্ত অর্থাৎ px py pz অর্থাৎ এই তিনটা উপস্তরে এই 3 জোড়া ইলেকট্রন থাকে এখানে 6টি ইলেকট্রন এবং এই যে আমি এইভাবে বোঝাচ্ছি একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে একটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে অর্থাৎ 3 গুণে 6টা তাহলে শেষ পর্যন্ত সেই কথাটি ঠিক থাকলো অর্থাৎ ইলেকট্রন পরমাণুর উপস্তরে থাকে জোড়ায় জোড়ায় দুটি করে দুইটার বেশি থাকতে পারবে না বা কম থাকতে পারে এবার আমরা হিসাব করব আমরা 1 নাম্বার শক্তি স্তর এবং 2 নাম্বার শক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন আমরা হিসাব করে ফেলেছি এখন প্রিয় শিক্ষার্থী আমরা 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসি 3 n এর মান 3 এই কথাটার মানে হলো পরমাণুর 3 নাম্বার শক্তি স্তরে কয়টি উপস্তর থাকবে অর্থাৎ 0 থেকে 3 - 1 0 2 0 থেকে 2 তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না 0 থেকে 2 তার মাঝখানে 1 আছে রাইট তাহলে দেখলাম 3 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা 3টা মান পাই 3টা মান দিয়ে বোঝাচ্ছে যে 3 নাম্বার শক্তি স্তরে 3টা উপস্তর থাকবে 0 এর জন্য সব সময় s 1 এর জন্য p আর 2 এর জন্য হচ্ছে d এবং এই 3টা মান পেয়েছি আমরা 3 নাম্বার শক্তি স্তরে অর্থাৎ 3s 3p 3d s এ থাকবে 2টি p তে 6টি d তে থাকবে 10টি মোট ইলেকট্রন হবে 18টি তোমরা ক্লাস 8 এ তোমরা 2n² একটি সূত্র দিয়ে তোমরা জেনেছিলে যে পরমাণুর 3 নাম্বার শক্তি স্তরে মোট 18টি ইলেকট্রন থাকে সেটা আজকে তোমরা দেখে গেলে যে 3 নম্বর শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকে 3টি উপস্তরে বিভক্ত হয়ে তার মধ্যে s এর থাকে 2টি p উপস্তরে 6টি এবং d উপস্তরে থাকে 10টি আমি ইতিমধ্যে তোমাকে p উপস্তরে 6টি ইলেকট্রন কিভাবে থাকে সেটা আমি দেখিয়েছি এখন তোমাকে আমি দেখাবো d উপস্তরে 10টি ইলেকট্রন কিভাবে থাকে তাহলে এই 10টি ইলেকট্রন কিভাবে থাকে আমরা হিসাব করব এখন আমরা ইতিমধ্যে জেনেছি যে d এর মানটা আমরা পেয়েছি 2 এর জন্য রাইট তাহলে এখন যদি আমরা বসাই যে d এর মান 2 হলে এখানে মানটা কি বসাবো আমরা তাহলে 2 প্লাস 1 0 মাইনাস 2 মাইনাস 1 1 2 3 4 5 তাহলে তোমরা দেখো যে d এর মান 2 এর জন্য তার m এর জন্য মান হয় 5টি তাহলে আমরা এই 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 একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ এই প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো যে d উপস্তরে যে 10টি ইলেকট্রন সেটা 5টি উপস্তরে বিভক্ত হয়ে থাকে ওকে আমি আশা করি তোমরা শিখেছো তোমাদেরকে আমি আরেকটি মতো ধাপ বোঝাবো সেটা হচ্ছে n এর মান যদি হয় 4 তাহলে n এর কি মান হবে এই আগের মতো 0 থেকে 4 - 1 তাহলে 0 থেকে 3 0 1 2 3 তাহলে পরমাণুতে 4 নাম্বার শক্তি স্তরে মোট উপস্তর হচ্ছে 1 2 3 4টি 0 এর জন্য সবসময় s 1 এর জন্য সবসময় p 2 এর জন্য d আর 3 এর জন্য হচ্ছে f তাহলে এই মানগুলো পাই আমরা 3 3 3 3 তাহলে 4 নাম্বার শক্তি স্তরে আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে এটা 3 হবে না এটা হবে 4 4 4s 4p 4d 4f তাহলে 4 নাম্বার শক্তি স্তরে উপস্তর আছে 4টি এক হচ্ছে 4s 4p 4d 4f তাহলে p এবং d তে যে ইলেকট্রন থাকে সেটা কিভাবে আমি তোমাদের দেখিয়েছি এখন s ইলেকট্রন থাকবে 2টি p তে 6টি d তে 10টি f এ থাকবে 14টি মোট ইলেকট্রন হচ্ছে 32 32টি তোমরা অবশ্যই ক্লাস 8 এর জেনেছো আজকে তোমরা সেটা ডিটেইলস জেনে গেলা এখন আমি দেখাবো যে f উপস্তরে 14টি ইলেকট্রন কিভাবে থাকে আমরা দেখলাম 4f 4f এ অর্থাৎ f উপস্তরে মোট 14টি ইলেকট্রন অর্থাৎ স্বাভাবিকভাবে এই 14টি ইলেকট্রন 60টি উপস্তর থাকবে কিভাবে তাহলে f এর মানটা আসে কিসের জন্য 3 এর জন্য তাহলে আমরা লিখতে পারি এইভাবে +3 +2 +1 0 -3 -2 -1
1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া, ছয় জোড়া, সাত জোড়া, অর্থাৎ মোট 14টি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে এফ এ যে 14টি ইলেকট্রন থাকে সেটা 60টি উপস্তরে এইভাবে জোড়ায় জোড়ায় ভাগ হয়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি সর্বশেষ যে জিনিসটা আমরা বের করে আনলাম সেটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। তাহলে তোমাদের রসায়ন বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান অধ্যায়ে এই যে একটা সুন্দরভাবে একটা মান দেওয়া আছে, তোমরা অনেকেই হয়তো জিনিসটা দেখে বুঝতে সমস্যা হয়। আমি আশা করি এখন থেকে তোমাদের জিনিসটা আর বুঝতে কোনো সমস্যা হবে না। আমরা দেখেছি যে প্রথমে থাকে 1s, অর্থাৎ 1 মানে 1 নম্বর শক্তি স্তর, তার একটি মাত্র স্তর হচ্ছে s। এখানে মোট ইলেকট্রন থাকে মোট ইলেকট্রন 2টি। আবার 2 তে গেলে আমরা দেখি 2s 2p, অর্থাৎ s এ থাকে 2টি ইলেকট্রন, p তে থাকে 6টি, মোট ইলেকট্রন 8টি। আবার যদি 3 নম্বরে যাও 3s 3p 3d, এর বেশি থাকার সুযোগ নাই। s এ হচ্ছে 2টি, p তে 6টি, d তে 10টি, মোট ইলেকট্রন 18টি। আবার যদি 4 নম্বরে যাও 4s 4p 4d 4f, তাহলে s এ থাকে 2টি, p তে থাকে 6টি, d তে থাকে 10টি, f এ থাকে 14টি, মোট ইলেকট্রন হচ্ছে 32টি। ইজি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে তোমার মোবাইলে যদি এই সমস্যা হয় ডিভাইসে, সেক্ষেত্রে তুমি স্ক্রুড্রাইভার সেটা কোনোভাবে ঠিক করতে পারবে না এবং ঠিক করতে পারবে না। ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় রসায়ন বিজ্ঞান বইয়ের একটা গুরুত্বপূর্ণ স্ক্রুড্রাইভার। তুমি ইলেকট্রন বিন্যাস না বুঝলে কোনোভাবেই কেমিস্ট্রি বুঝতে পারবে না এবং তোমার কাছে সারা জীবন এটা একটা কঠিন বিষয় থেকে যাবে। কিন্তু তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে শিখো, কেমিস্ট্রিটা তোমার জন্য একেবারে ইজি। তুমি লক্ষ্য করবা যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া, সব জায়গায় ইলেকট্রন বিন্যাস ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আশা করি যে তোমরা ইলেকট্রন বিন্যাসটা খুব ভালোভাবে বুঝে গেছো এবং এই তোমরা বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। এবং আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই বিষয়টা আমি ক্লাসে যত সুন্দর করে বুঝাই নাই কেন, দেখা গেছে যে কিছুদিন পর ছাত্র এটা ভুলে যায় এবং সে তার মতো করে বুঝে নেয়, কিন্তু সেটা অনেক সময় ভুল থাকে। কারণ জিনিসটি আসলে যত সহজ মনে হয়, আসলে এটা প্র্যাকটিস না করলে তুমি এটাকে সহজ মনে হবে না। তুমি বাসায় এটা লিখবে, যেহেতু এটা ভিডিওতে দেওয়া আছে, তুমি ভিডিওটি বারে বারে দেখে তুমি হল করে এই জিনিসটা ভালো বুঝতে পারবে এবং তুমি তোমার ডায়েরিতে এটা সুন্দর করে লিখে রাখবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা রানী বিলাসবাণী পরিবার, আমরা সবসময় তোমাদের পাশে আছি এবং আমি চেষ্টা করব তোমাদের যে কেমিস্ট্রি এবং ফিজিক্স বইয়ের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা আমি বুঝে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, বাসায় পড়াশোনা করো এবং করোনাকালীন যে বিভিন্ন স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরে বের হবে। মাস্ক ছাড়া কোনো অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো।